আসসালামু আলাইকুম। আজকে ময়মনসিংহ বোর্ডের 2024 সালের চ্যাপ্টার 5 থেকে আসা একটা কোশ্চেন আমরা সলভ করব, সিকিউ কোশ্চেন। তো অনেক দিন তোমাদের সাথে দেখা নাই, ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস নেওয়া হয় না, সেজন্য আমি দুঃখিত। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো, এখানে 4টা প্রশ্ন দেয়া আছে আর এই পাশে তার উদ্দীপক দেয়া আছে। এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, সি প্রোগ্রাম, এবং এই উদ্দীপক থেকে আমরা দুটো প্রশ্ন গ এবং ঘ এর আনসার করব। তার আগে আমরা ক এবং খতে চলে যাই। বলা হচ্ছে সিনট্যাক্স এরর কি। আমরা জানি যে সি প্রোগ্রামে বা সি ভাষায় 3 ধরনের সিনট্যাক্স থাকে, 3 ধরনের এরর থাকে, আর সেই 3টে এররের মধ্যে একটা হচ্ছে সিনট্যাক্স এরর। তো আমরা যদি শুরুতে আসি যে সিনট্যাক্স এরর কি, তাহলে একটু বেসিক কথা বলতে হয়। এই সিনট্যাক্সের সিন যেটা, এই সিন মানে হচ্ছে মিল বা একই রকম বা একই। আর এই টেক্সট শব্দটা যে শব্দ থেকে আসছে টেক্সিস, তার অর্থ হচ্ছে বিন্যাস। তাহলে সিনট্যাক্স মানে কি দাঁড়ালো? সিনট্যাক্স মানে দাঁড়ালো কোনো কিছুর বিন্যাস, একরকম বিন্যাস, সঠিক বিন্যাস। যেমন আমরা বাক্যে পড়ি শব্দের বিন্যাস, পদবিন্যাস, এই জিনিসগুলো আমরা পড়ি, এবং বিভিন্ন গ্রামার যখন পড়ি, কোনো ভাষার গ্রামার, সেখানে আমরা সিনট্যাক্স শব্দটা দেখি। তাহলে একই রকম সিনট্যাক্স প্রোগ্রামিংও থাকে, যেখানে প্রত্যেকটা জিনিস সঠিক ক্রমে লিখতে হয়। এখন আসি, এই ইরোরটা কেন হয়? সাপোজ ধরো আমি লিখলাম এখানে আইএনটি। এই আইএনটি কিন্তু একটা কিওয়ার্ড। সি ভাষায় যে 32টি কিওয়ার্ড রয়েছে, তার মধ্যে আইএনটি একটি কিওয়ার্ড। কিন্তু আমি যদি আইএনটির পরিবর্তে এই লোয়ার কেস আই এর পরিবর্তে যদি আমি আপার কেস আই ব্যবহার করি, সেক্ষেত্রে এটা একটা ভুল। কারণ সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আমি যদি কেস চেঞ্জ করে ফেলি, তাহলে এটা ডিফারেন্ট ওয়ার্ড বোঝায়, এবং এই নামে কোনো কিওয়ার্ড না থাকার কারণে এটা একটা ভুল হবে। তাহলে এটা একটা সিনট্যাক্স এরর। আমরা যদি সাপোজ ধরো একটা ফাংশন লিখি প্রিন্টএফ, এই প্রিন্টএফের পরে যখন আমরা সেমিকোলন দিব না বা কোলন দিব, দেওয়ার কথা ছিল সেমিকোলন, বাট দিলাম কোলন, তাহলে এটা একটা ভুল। এটা একটা ক্রমের বিন্যাসী ভুল বা ভুল বিন্যাস, এই কারণে এটা ভুল ধরবে। এবং সিনট্যাক্স এরর হচ্ছে সেই 3টে এররের মধ্যে এমন একটা এরর, যেই ভুলের কারণে প্রোগ্রাম কম্পাইলার এরর দেখায় এবং প্রোগ্রামটা রানই করতে দেয় না। তাহলে আসো, এখানে আমি তোমাদের জন্য একটা সংজ্ঞা লিখে দিছি এবং একটা উদাহরণ দিয়ে দিছি, এটা বোঝার জন্যে, এই উদাহরণটা বোঝার জন্য, এবং এই সংজ্ঞাটা হচ্ছে পরীক্ষার খাতায় লেখার জন্যে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা পড়ি। কি বলা হচ্ছে? সিনট্যাক্স এরর হলো এমন এক প্রকার প্রোগ্রামিং ভুল। দেখো, এক প্রকার প্রোগ্রামিং ভুল মানে আরও ভুল আছে, এটা এর মধ্যে একটা ভুল, যেখানে কোডের গঠন বা বানান সঠিক না হওয়ায় কম্পাইলার তথা অনুবাদক কোডটিকে বুঝতে পারে না। তাহলে যেহেতু কম্পাইলার একটি সফটওয়্যার এবং সেটি প্রোগ্রামকে বুঝতে হয় অনুবাদ করার পূর্বে, যদি না বুঝে তাহলে প্রোগ্রাম যে এরর দিবে, যে ত্রুটি দেখায় বা যে এরর দেয়, তাকেই বলা হচ্ছে সিনট্যাক্স এরর। তাহলে সিনট্যাক্স এরর মূলত কি, একটু কথা যদি আমরা এখানে দেখি, মেইন কথা হচ্ছে এখানে যে কোডের গঠন বা বানান সঠিক না হওয়ায়। বানান সঠিক একটু আমরা দেখালাম যে আইএনটি যদি স্মলারের জায়গায় যদি আমরা ক্যাপিটাল দিই, সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে? গঠন সঠিক, যেখানে সেমিকোলন দেওয়ার কথা ছিল, আমরা যদি সেখানে সেমিকোলন না দিই, তাহলে সেখানে ভুল হবে। তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে এইটুকুই লিখবা, এই কয়ের উত্তর হিসেবে এটুকুই লিখবা। আমরা জানি এইটুকুই লিখতে হয়, বাট বোঝার জন্য আমি এখানে আরও কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরো আইএনটি এ, এখানে এর পরে সেমিকোলন দেওয়া দরকার ছিল, তাহলে যদি সেমিকোলন না দিই তাহলে এটা ভুল হবে। কেন? সেমিকোলন নাই বলে। আর সঠিক হবে কখন? যদি আমি সেমিকোলন দিই। তারপরে দেখো, স্ক্যানএফে একটা অ্যান্ড চিহ্ন ইউজ করতে হয়, এই যে অ্যাড্রেস চিহ্ন যেটাকে আমরা বলি, আমি এখানে এটা দিই নাই, এই যে অ্যান্ডে লেখা উচিত ছিল, তাই যদি আমি এখানে এ দিই তাহলে ঠিক থাকে, যদি এ না দিই তাহলে এটা একটা ভুল, এবং এটা একটা সিনট্যাক্স ভুল। তারপরে আসো, হ্যালোর পরে আমি ডাবল কোটের পরে যদি ব্র্যাকেট দিয়ে একটা সেমিকোলন দিই, না দিই তাহলে ভুল, আর যদি সেমিকোলন দিই, এখানে দেখো যে সেমিকোলন দেওয়া হয়েছে, তাই সঠিক। তারপরে আসো, ইফ এক্স গ্রেটার দেন 0, এখানে আমি যে শর্তটা লিখলাম, আমি এখানে কোনো ব্র্যাকেট দিই নাই, এই ব্র্যাকেট না দেওয়ার কারণে এটা ভুল, যদি ব্র্যাকেট দিই তাহলে সঠিক। এখানে মেইন লেখছে শুধুমাত্র, মেইনের পরে মেইনের এরিয়া আমি নির্ধারণ করি নাই, বা মেইনের যে প্রত্যেকটা ফাংশনের যে এরিয়া থাকে সেই এরিয়া আমি ঠিকমতো না দেওয়ার কারণে এটা ভুল। যদি আমি এরিয়া দিই এবং ফাংশনের প্যারামিটার লিখি তাহলে সঠিক। তাহলে এইগুলো হচ্ছে সিনট্যাক্স এররের উদাহরণ, এবং এগুলো হচ্ছে যদি এরর ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে সঠিক স্টেটমেন্ট। তারপরে আসি, খতে একটা কোশ্চেন দেয়া আছে, বলা হচ্ছে স্ক্যানএফ
একটা স্টেটমেন্ট দেওয়া আছে %d ডাবল কোটের পর হচ্ছে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি, বলছে এটা ব্যাখ্যা করার জন্যে। তো তোমরা যারা চ্যাপ্টার 5 স্কিপ করতেছো বা কোনো কারণে আমার এই ভিডিওটা তোমার সামনে আসে এবং তুমি দেখতেছো, মাথায় রাখবা চ্যাপ্টার 5 থেকে কিন্তু 2টা কোশ্চেন আসে এবং 6 থেকে 7টা MCQ আসে। এখনও সময় আছে, একটু সময় দিয়ে তোমরা এই অধ্যায়টা শেষ করে নাও। আর যদি আমার কোনো অনলাইন বা অফলাইন বেঁচে পড়তে চাও তাহলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবা 01919470705। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো না কেন তুমি অনলাইনে আমার ক্লাস করতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো শিখতে পারবো। তো এখন আসি, এই প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্টকে বোঝা। যদি আমি প্রত্যেকটা স্টেটমেন্ট না বুঝি তাহলে এই ধরনের কোশ্চেন যখন আসবে আমি আনসার করতে পারবো না। এখন আসো আমরা এই স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করতেছি। এখানে কি আমরা জানি স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন, তাহলে আমরা বুঝলাম এটা একটা ইনপুট ফাংশন। এখন ইনপুট ফাংশন বুঝবো কীভাবে? দেখো, স্ক্যান যখন করা হয় তখন কম্পিউটারের বাহিরের ডাটা ভিতরে আসে, আর যখন বাইরের ডাটা ভিতরে আসে তখন সেটাকে ইনপুট বলা হয়। তাহলে স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন। এবং %d এই দুইটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই স্পেসিফায়ারের কাজ হচ্ছে কিবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার ডাটা ইনপুট নেওয়া। তাহলে এটাও সেম, ইন্টিজার ডাটা ইনপুট নেবে, কিন্তু নিয়ে রাখবে কোথায়? এখানে 2টা %d থাকার কারণে স্ক্যানএফ ফাংশন 2টা পূর্ণ সংখ্যা ইনপুট নেবে কিবোর্ড থেকে এবং সেটা রাখবে কোথায়? রাখবে হচ্ছে এ নামক ঠিকানায় এবং বি নামক ঠিকানায়। অ্যাড্রেস অফ এতে প্রথমটা থাকবে এবং অ্যাড্রেস অফ বিতে দ্বিতীয়টা থাকবে। তাহলে আমরা এখন যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু তোমাকে পরীক্ষার হলে খাতা লিখতে হবে। কীভাবে লিখবা আমি সেটা দেখাই দিচ্ছি। তো এখানে আমি তোমার জন্য লিখে দিচ্ছি, তোমরা যারা ভিডিওটা দেখতেছো পজ করো, পজ করে খাতায় নোট করে নাও। বলা হচ্ছে স্ক্যানএফে মানে এই যে একটা স্টেটমেন্ট লেখা আছে এটি একটি সি প্রোগ্রামে ইনপুট নেয়ার একটি ফাংশন। আমরা একটু আগে বললাম যে স্ক্যানএফ একটি ইনপুট ফাংশন। তো এটা হচ্ছে জ্ঞানমূলক, যে আমরা যদি ক্ষয় উত্তর দিতে আসি তাহলে আমাকে জ্ঞানমূলক একটা কথা বলতে হবে। সে কথাটা হচ্ছে এটা, যেটি সি প্রোগ্রামের একটি ইনপুট ফাংশন যেখানে ইউজার মানে ব্যবহারকারী কিবোর্ড থেকে 2টি পূর্ণ সংখ্যা ইনপুট দিতে পারে। তাহলে এইটা হচ্ছে আরেকটা কি পয়েন্ট, যেটা ধরে টিচার তোমাকে জ্ঞানমূলকের নাম্বার দিবে, যে এই স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ইউজার যেন 2টি পূর্ণ সংখ্যা ইনপুট দিতে পারে সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। আবার আসো, আমরা এই কথাটা বলার পরে আরও 1 মার্কস পাওয়ার জন্য আমরা কি করব? প্রত্যেকটা অংশের ব্যাখ্যা দেব। কীরকম করে? যেমন ধর এখানে স্ক্যানএফ, তো স্ক্যানএফ কি? স্ক্যানএফ একটি স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন। এখন তোমার মনে প্রশ্ন, এটা স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন আমি কেন লিখলাম বা তুমি কেন লিখবা সেটা? তাহলে আমি একটু বলে দিই, স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন হওয়ার কারণ হচ্ছে এই স্ক্যানএফের হেডার ফাইল হচ্ছে stdio.h, যেখানে std এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট ওতে আউটপুট। যেহেতু এই ফাংশনটার হেডার ফাইলের std বা স্ট্যান্ডার্ড বলা আছে তাই এটি একটি স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন যা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে ব্যবহৃত হয়। তাহলে আমাদের এইটুকের ব্যাখ্যা দেওয়া শেষ। তারপরে আসো %d এটা কি? এইটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কোন ধরনের ডাটার? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। এখন আসি, এখানে একটা %d, এই একটা %d এর অর্থ হচ্ছে কিবোর্ড থেকে একটা সংখ্যা ইনপুট নেবে। আর এখানে যদি 2টা %d দেওয়া আছে তাহলে কিবোর্ড থেকে সে 2টি সংখ্যা ইনপুট নেবে। তাহলে আমরা এইটুকুর ব্যাখ্যা দিয়ে দিলাম, %d এর ব্যাখ্যা। এবার আসে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি। এখানে এ এবং বি হবে ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল না বলে চলকও বলতে পারি, যেখানে মূলত ডাটা গিয়ে থাকবে। হ্যাঁ, যেখানে ইনপুট মান রাখা হবে, আমি বলে দিচ্ছি এখানে যেখানে ইনপুট মান রাখা হবে। ঠিক আছে। অ্যান্ড হলো অ্যাড্রেস অপারেটর। এই অ্যান্ড মূলত বোঝায় যে ডাটাটা কোথায় গিয়ে থাকবে, আমি যে ডাটা ধরে ইনপুট নিব কোথায় গিয়ে থাকবে। এখানে প্রতিটি ভেরিয়েবলের মেমোরি ঠিকানা স্ক্যানএফে পাঠায়। তাহলে এই যে স্ক্যানএফ ফাংশন যে ইনপুট নিবে সেই ইনপুটটা নিয়ে কোথায় রাখবে এটা ব্যবস্থা করে দেয় সে স্ক্যানএফকে বলে তুমি এখানে রাখো, সে স্ক্যানএফকে বলে পরের সংখ্যাটা এখানে রাখো। তাহলে এই হচ্ছে জ্ঞানমূলকের জন্য। আর এটা হচ্ছে একটু ব্যাখ্যা, যেটা দিলে টিচার তোমাকে 2 দিবে এবং তুমি 2 পাওয়ার মতো কথা বলে দিবে। এরকম টেবিল আকারে অংশ, প্রত্যেকটা অংশের নাম লিখবা আর এখানে অর্থ দিয়ে বর্ণনা লিখে দিবা। গ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রোগ্রামটার জন্য অ্যালগরিদম লেখো। আমরা জানি গ এবং ঘতে
যে প্রশ্নগুলো দেয়া থাকে সেই প্রশ্নগুলো উদ্দীপক রিলেটেড, তাহলে এই উদ্দীপকটা আমরা পাশে রাখলাম, এই উদ্দীপক দেখে আমরা অ্যালগরিদম লিখবো। তো অ্যালগরিদমে কি, অ্যালগরিদম মূলত প্রোগ্রাম লেখার আগের কাজ, বাট এখানে প্রোগ্রাম দিয়ে আমাদেরকে বলছে অ্যালগরিদম লেখার জন্য। তা আমাদের কাজটা সহজ হয়ে গেল, আমরা এখন এই প্রোগ্রামটা দেখে কিন্তু অ্যালগরিদম লিখতে পারবো। তো সেজন্য আমাদের একটু ছোট কাজ করতে হবে। কি কাজ করতে হবে একটু দেখো। প্রোগ্রামের শুরুতে অনেকগুলো কথা লেখা থাকে, এই সবগুলো লেখা কিন্তু অ্যালগরিদমে আসবে না। একটা প্রোগ্রাম যখন রচনা করতে হয় তার আগে পিছনে অনেক কিছু লিখতে হয় মেইন কথার বাহিরে, তো আমরা শুধু মেইন কথাগুলো অ্যালগরিদমে ইনক্লুড করব। তো সেগুলো কি, প্রোগ্রামের শুরুতে এখানে এসে প্রোগ্রামের শুরু হবে 1 নাম্বার ধাপ অ্যালগরিদমে, এবং s=0 হবে 2 নাম্বার ধাপ। তারপর এখানে একটা সংখ্যা ইনপুট নিয়ে এটা রাখতে বলা হয়েছে, এটা হবে আমার 3 নাম্বার ধাপ। তারপর a=2 এখানে আসবে, এটা আমার 4 নাম্বার ধাপ। a=2 এর পর সে এখানে যাবে, এটা আমার 5 নাম্বার ধাপ। এই 5 নাম্বার ধাপ যখন মানবে তখন সে মনে করে যে এখানে আসবে, এই যে ইনসাইড লুপ বা লুপের ভিতরে আসবে, এসে এটা 6 নাম্বার ধাপ হবে। এখন এই 6 নাম্বার ধাপ যদি হয়, যদি এই শর্ত মানে ইফ a = যদি 8 হয়, a এর মান যখন 8 এর সমান হবে তখন সে চলে যাবে কোথায়, তখন সে কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ কাজ করলে সে এখানে চলে যাবে। তাহলে 6 এর শর্ত যদি মানে তাহলে সে 7-এ যাবে, এটা আমরা 7 নাম্বার দিলাম। আর যদি না মানে তাহলে সে কন্টিনিউ কাজ করবে না, 6 এর পরে সে এখানে আসবে, এটা নাম্বার দিলাম আমরা 8। 8 এর পরে কিন্তু পুনরায় সে আবার কোথায় যাবে, 7-এ। এখন প্রশ্ন হচ্ছে 5 মানলে তো ভিতরে আসবে, মানে ইফের ভিতরে আসবে, ফর লুপের ভিতরে আসবে। 5 যদি না মানে তাহলে সে কিন্তু নিচে যাবে। আমরা 8 পর্যন্ত মানে নাম্বারিং করে ফেলছি, তাহলে শর্ত যদি না মানে তাহলে সে কোথায় আসবে, একদম নিচে আসবে। এখানে আমরা নাম্বার দিলাম হচ্ছে 9। 9 এর পরে কিন্তু প্রোগ্রামার নাই, কাজ শেষ। তারপরে আমরা ধাপ 10-এ গিয়ে শেষ করে দিব। তাহলে আসো শুরু করি, আমরা অ্যালগরিদম লেখা শুরু করি। শুরুতে আসি ধাপ 1। ধাপ 1-এ শুরু থাকে। এখন প্রশ্ন হচ্ছে শুরুটা কি? শুরু বলতে বোঝায় প্রোগ্রামটা, যে সফটওয়্যারটা প্রোগ্রাম লিখে যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে সেই সফটওয়্যারটাকে রান করা। আর রান করার পরে কি কাজ করা হবে, ধাপ 2-এ আমরা সেটা বলবো। ধাপ 2-এ আমরা বলবো যে s=0। ধাপ 3, এখানে একটু কনফিউশনের ব্যাপার থাকে তোমাদের, সেটা হচ্ছে যে এটা কি ইনপুট না, এই 0টা কি s এর মধ্যে ইনপুট করা হয়েছে না, না এটা ইনপুট না। যদি ইনপুট হইতো তাহলে আমাকে স্ক্যানএফ লিখতে বা কোনো ফাংশন লিখতে হইতো। যেহেতু ইনপুট না, তা আমাকে কোনো ফাংশন এখানে ইউজ করা হয় না। আর যেহেতু কোনো ফাংশন ইউজ করা হয় না, এটাকে আমরা ইনপুট ধরবো না, সরাসরি অ্যাসাইনমেন্ট ধরবো। এখন আসে ধাপ 3-এ। তো ধাপ 3-এ কি করতে হবে, ইনপুট এ, যেরকম ধাপ 3 ধরছিলাম, একটা সংখ্যা ইনপুট নাও, এতে রাখো, সংখ্যায় বললে হবে ইনপুট এ। তারপরে আসো ধাপ 4। ধাপ 4-এ যেটা হবে সেটা হচ্ছে a=2, a=2, আর কিছুই না। ধাপ 5-এ আমরা এই শর্তটা লিখব। এই শর্ত যদি মানে তাহলে 6-এ যাও, আর না হলে 9-এ যাও। তো কি বলবো, যদি a <= 100 হয় তাহলে ধাপ 6-এ যাও, অন্যথায় 6টা আমরা বাংলায় লিখি, যেহেতু সব বাংলায় লিখলাম, অন্যথায় ধাপ 9-এ যাও। ধাপ 9-এ যাও। তারপর 5-এর পরে তো 6-এর কথা বলতে হবে। তাহলে 6-তে এসে আমরা কি দেখলাম, আরেকটা শর্ত, সেটা কি, যদি a=8 হয়, a এর মান যদি 8-এর সমান হয়, তাহলে ধাপ কোথায় যাবে, যদি 6 হয় তাহলে কন্টিনিউর মাধ্যমে সে 7-এ যাবে, তাহলে ধাপ 7-এ যাও, অন্যথায় ধাপ কোথায় যাবে, সে 6-এর পরে 7-এ যাবে। আর 6 যদি না মানে তাহলে সে 8-এ আসবে, অন্যথায় ধাপ 8-এ যাও। তাহলে ধাপ 6-এর পরে কার কথা বলতে হবে, 7-এর কথা বলতে হবে। ধাপ 7-এ এসে কি বলবে, দেখো 7-এ আমরা কি লিখছি, a=a+2, তাই না? এখানে আমরা একটু নাম্বারিংয়ে চেঞ্জ করতে পারি। যদি চেঞ্জ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা কি, যে আমরা এইখানে 7 না দিই, আমরা 7টা এখানে দিই, এখানে 7 দিই,
কারণ 7-এর পরে তো 8-এ যাবে আবার, আর এখানে আমরা 8 দিই, 8। তাহলে যদি এই শর্ত মানে তাহলে সে ধাপ 8-এ যাবে, যদি শর্ত মানলে সে 8-এ চলে যাবে। তাহলে 8 যদি না মানে তখন সে কোথায় আসবে? 7-এ। এতে করে আমাদের অ্যালগরিদম লিখতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে 7-এ আমরা কি লিখবো এখন? 7-এ লিখবো আমরা S = A × A। এবার 7-এর পরে সে কোথায় যাবে? 8-এ। তাহলে ধাপ 8-এ কি লিখবো? A = A + 2। দেখো 7-এর পরে এমনি 8-এ আসবে, 7-এর পরে এমনি 8-এ যাবে, এই কারণে আমরা নাম্বারটা একটু চেঞ্জ করলাম এখানে। তারপরে আসো ধাপ, আচ্ছা এই 8-এর পরে কি হবে? এই কাজটা যখন শেষ হবে তখন সে পুনরায় আবার শর্তে আসবে। এটা একটু বলে দিতে হবে যে এবং পুনরায় ধাপ 5-এ যাও, এবং পুনরায় ধাপ 5-এ যাও। তাহলে 8-এর পরে সে অটোমেটিক সে 5-এ ডিরেক্ট করবে। তাই যেহেতু পুনরায় আবার 5-এ আসবে, তাই এই কথাটুকু আমাকে লিখে দিতে হবে, নাহলে আমার অ্যালগরিদম কাটা যেতে পারে। আর ধাপ 9 এসে কি লিখতে হবে? ছাপাও। কি ছাপানো হয়েছে এখানে দেখো তো? S এর মান। তাহলে ছাপাও S, আর কোনো কাজ নাই। তাহলে ধাপ 10-এ এসে আমার অ্যালগরিদম শেষ। এরকম কোশ্চেন থেকে যদি অ্যালগরিদম আসে সেক্ষেত্রে অ্যালগরিদম ড্র করা সহজ। এক্ষেত্রে এই প্র্যাকটিসটা তুমি বাড়ায় রাখবা, বাসায় প্রতিনিয়ত প্র্যাকটিস করার মাধ্যমে যে ব্যাপারটা তুমি ক্লিয়ার করবা সেটা হচ্ছে আমার কোন ধাপ থেকে কোন ধাপে যাচ্ছে। আর এই যে অ্যালগরিদম কীভাবে কাজ করে আমি যেটা দেখালাম এখানে, যে প্রোগ্রামের কোন অংশ পরে কোন অংশ কাজ করে, এই জিনিসগুলো মূলত একটা ভিডিও দেখে বোঝা খুব কঠিন। এই কারণে আমি ইনভাইট করবো আমার অনলাইন ক্লাসে, হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমি অনলাইন ক্লাসে অ্যাড করে দিব, যদি পেমেন্টের বিষয় আছে এখানে। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে এই প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে তার বর্ণনা লিখো। একটা প্রোগ্রাম লিখতে গেলে অনেকগুলো অপারেটর লাগে, এখানে অনেকগুলো অপারেটর ইউজ করা হয়েছে। আমরা একটু প্রত্যেকটা বর্ণনা দেখব। তো শুরুতেই দেখি আমরা কি কি অপারেটর আছে এখানে। এখানে দেখো প্রথমে S = 0-তে ইকুয়াল চিহ্ন আছে, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে এখানে আবার একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এইখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এইখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। যদি এখানটাকে এই পুরোটাকে আবার ভিন্নভাবে ডিফাইন করা যায়, একটু পরে করব। তাহলে আমরা দেখলাম যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। কত ধরনের অপারেটরের মধ্যে আমরা একটা পেলাম। তারপরে দেখো এখানে কম্পারিজন করা যায়, তুলনা করা যায়। এখানে তুলনা করা হয়েছে, এখানে তুলনা করা হয়েছে সমান কিনা, এখানে দেখা হয়েছে ছোট বা সমান কিনা। তাহলে কম্পারিজন আরেকটা অপারেটর আছে এখানে। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখো এই যে এটা বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, যে A = A + 2, যেটা আমরা লিখি হচ্ছে A + = 2, এরকম করে লিখি। তাহলে 3 ধরনের অপারেটর এখানে আমরা দেখলাম। চলো তোমাদের জন্য কিছু জিনিস আমি রেডি করে রাখছি, সেটা হচ্ছে এখানে মোট 4টা অপারেটর আছে। এখানে প্রথমে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো আমরা সেগুলো দেখাই ফেলছি। তারপর হচ্ছে এরিথমেটিক অপারেটর, এখানে একটু খেয়াল করে দেখো। আবার এখানে যোগ করা হয়েছে, এখানে যদি সিঙ্গেল যদি আমরা দেখি যে একটা সিঙ্গেল অংশ যে এখানে যোগ করা হয়েছে, তারপরে এখানে গুণ করা হয়েছে, এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, মডুলাস যেটা ভাগশেষ নির্ণয় করে, এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। তাহলে আমরা যদি আবার একটু দেখি তাহলে কি কি দেখলাম। শুরুতে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, এইখানে দেখলাম একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এইখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম। এখানে আমরা রিলেশনাল অপারেটর বা কম্পারিজন অপারেটর দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে যেটা কি বললাম এরিথমেটিক অপারেটর দেখলাম। তাহলে চলো প্রথমে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে কোথায় কোথায় ইউজ হচ্ছে আমরা সেটা বলে দিচ্ছি। তো তুমি কি করবা, ব্যবহৃত অপারেটর লিখে এরকম করে প্রত্যেকটা লিখে রাখবা যে এখানে S = 0 এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়েছে, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হয়েছে, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হয়েছে। তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে কোথায় আমরা দেখছিলাম যে যোগ হয়েছে, গুণ হয়েছে, যেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে হচ্ছে কম্পারিজন অপারেটর, ছোট বা সমান কিনা বা সমান কিনা, এই যে এখানে সমান সমান কিনা বা ছোট বা সমান কিনা, এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। ইনক্রিমেন্ট অপারেটর, এই যে এখানে দেখো এই যে A এর মান বাড়ানো হয়েছে, A = A + 2, এটাকে সহজে আবার সংক্ষেপে লিখে হচ্ছে A + = 2। এটা ইনক্রিমেন্ট অপারেটর, প্রতিবারে A এর মান 2 করে বাড়ে। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই দুইটা অপারেটর আছে ইনক্রিমেন্ট করার জন্য বা ডিক্রিমেন্ট করার জন্য। তাহলে আমরা দেখলাম
যে এইখানে শুরুতে একবার আরেকবার দেখি যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এটা একটা অপারেটর। 2 হচ্ছে এরিথমেটিক যোগ আর গুণ ইউজ করা হয়েছে এখানে। 3 নাম্বার হচ্ছে কম্পারিজন অপারেটর ইউজ করা হয়েছে। 4 নাম্বার হচ্ছে যে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করা হয়েছে, যেটা a++ আমরা প্রোগ্রামে দেখি বা i++ দেখি গেলে ইনক্রিমেন্ট অপারেটর। আর যদি মাইনাস মাইনাস লিখি i মাইনাস মাইনাস, এটাও ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। বাট এখানে সরাসরি লেখা হয়েছে a = a+2, এটা মূলত ম্যানুয়ালি লেখা হয়েছে। আমি এখানে বলে দিছি যে ম্যানুয়ালি লেখা হয়েছে, এটা মূলত এরকম করে লেখা হয়। তো এখানে ভেঙে লেখা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, এখানে ইনক্রিমেন্টই হয়েছে। মূলত এই ব্যাপারটা তুমি ধরতে পারো কি না এটা একটা ফ্যাক্ট, কিন্তু কেন বলছি এখানে দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর, এইখানে আবার হচ্ছে যে এ প্লাসের কারণে এরিথমেটিক অপারেটর, কিন্তু এই পুরোটা জিনিস কিন্তু আবার একটা ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে এই ছিল আমাদের 4টি। তো এরকম 4টার বর্ণনা যদি তুমি লিখে দাও 4 মার্কসের জন্যে, যে এটা হচ্ছে 1 মার্কসের জন্যে, 2 মার্কসের জন্যে, 3, 4। আর তুমি যখন প্রোগ্রামের মানে উত্তর শুরুতেই বুঝবে যে 4টা অপারেটর ইউজ করা হয়েছে, তাহলে তুমি গানগুলোকে শুরুতেই লিখে দিবে যে এখানে 4 ধরনের অপারেটর ইউজ করা হয়েছে। তার পরবর্তী একটা টেবিল করে দিলা, অপারেটরের ধরন, কোন কোন অপারেটর ইউজ করা হয়েছে, কটা করে অপারেটর আছে, লাস্টে বলে দিলা যে আমার এই প্রোগ্রামে 4টা অপারেটর আছে। এই ছিল আমাদের একটা সিকিউ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।